বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বন্যায় উদ্ধার এবং সাহায্য সকল কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছে, তা বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল, বাংলাদেশে একটা সরকার গঠিত হলো, আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনো দেখতে পাচ্ছি না, যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে। তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন, যেই ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা, ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে। যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে, তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে। চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো ওনাকে ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে। সারা বাংলাদেশে 15 বছরে এত ভয়ঙ্কর অপকর্ম, গুম, খুন, অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের 1500-র উপরে ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করা, এরপরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, বুঝলাম। কিন্তু আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয়নি। একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন, তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার। কিন্তু আপনারা এখানে বসে সেই স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে আসতে বলছেন। আমার মাথায় আসে না কি করে বলেন। এবং আরেকটা ভিডিও দেখি আমরা। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল আমি অবাক হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে, যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না। উনি এটার ব্যক্তিগত মতামত, উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন। অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকে শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই, কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল, সেই 1920 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এবং হিটলারের এই নাজি বাহিনী, যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো
হিটলারিজম হিসাবে। তাদের নীতি ছিল, তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম। এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস নীতি। আর কি ছিল? অ্যান্টাইসেমিটিজম, মানে ইহুদি বিরোধী। তা শেষ পর্যন্ত 1945 সালে হিটলারের পতনের পরে, নাজির পতনের পরে, এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয়, তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয়। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লোগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো, নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি? সেম থিং। এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে, আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা, তা বড় বড় জিনিসগুলো দেখেন। সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2.5 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে, এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছরে নিয়ে গেছে। এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা। 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন, একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন। তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজম আওয়ামী লীগিজম রয়ে গেছে। সেই হাসিনা ফ্যাসিজম, হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে। সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি, রদবদল হচ্ছে, কিন্তু কাউকে চাকরির থেকে বরখাস্ত করে তাকে জেলে ভরে বিচার কাজ শুরু হচ্ছে না। যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত, সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা, সরকারি কর্মচারীরা তারা জানে যে তারা কি করেছে। সাক্ষী, হাজার হাজার সাক্ষী রয়ে গেছে। একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে। এই শুধুমাত্র খুনি জিয়াউল হাসান না, আরো যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তাদের শুধু রদবদল করা হচ্ছে। তাদের এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে, ইউনিফর্মে রাখা হয়েছে? এখনো কেন মেজর জেনারেল হামিদ, প্রাক্তন ডিজিএফআই, তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে? এরকম সকল শয়তানগুলা, 46 ব্রিগেড কমান্ডার, সেই ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, তাকেও চাকরিতে রাখা হয়েছে।
তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি? সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে। যেই সকল 2-4টা দেশপ্রেমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে। তাহলে আমরা ডক্টর ইউনূসের প্রতি, এই ডক্টর আসিফের প্রতি জনগণ তো আস্থা আনতে পারছে না। এখনো চুপ্পি কি করে বসে থাকে? শুধু তাই না, আরো কিছু ছোট ছোট উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে। এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ, এই যে এই ছবিটা কিন্তু 19 ঘাটালের 19 এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো। এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো। এগুলোর মানেটা কি? এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে। আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে, আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি, পুতুলকে কিভাবে ভারতের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে, তাকে এনে হাসিনার চেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে, যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল, এদের সবাইকে ফাঁসি দিবে। যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, এই 4টা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে, মনে রেখেছে, তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে। একইভাবে বলছি, যদি তড়িৎ গতিতে যেই কথাগুলো বললাম এগুলা যদি না করা হয়, ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয়, আসিতেছে পুতুল স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও 100 গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে। এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না। লিখে রাখেন, আপনারা তো ভুলে যান কি 75-এর ফাঁসি কি 76-এ হয়ে গেছে, 80-তে হয়ে গেছে? হয় নাই। মানুষ যখন ভুলে গেছে, মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে, তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে, তারপরে এসে স্বৈরাচারী হাসিনা ফাঁসি দিয়েছে। এইটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে। যেইভাবে চলছে ছাত্র নেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কারণ ছাত্র নেতাদের, তারা পড়াশোনা করা ছাত্র, তাদের দেশ চালানোর জ্ঞান নাই। সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে, কাকে বসাতে হবে, সেই জ্ঞান তো বহু দূরে, শূন্য জ্ঞান। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সেই জ্ঞান নাই, সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে, কাকে সরাতে হবে, কারোরই নেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজকে বসানো হয়েছে উপদেষ্টা হিসেবে। ওনার সম্পর্কে জানি, উনি যতটুকু একটু পশ মানুষ, একটু স্টাইল মাইল করে চলেন, একটু এসিতে বসেন, বাট ওনার সেই স্ট্রেট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই যে ধামধুম করে এসে সবকিছু করে ফেলবে, চেঞ্জ করবে। আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল, এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হ্যাডমল অফিসার দেখছি না। এখনো দেখছি এই হাসিনার বন্দনাকারী, হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের, তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি। ছাত্র নেতাদের আমি মেসেজ পাঠাচ্ছি, তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি, সবাই এত ব্যস্ত। আসিফ আর নাহিদের তো সময়ই নাই। আমি তো আগেও ব্যাখ্যা করেছি, তারা 3-4টা মিনিস্ট্রি নিয়ে বসেছে, যাদের পড়াশোনা করতে করতে হুঁশ ছিল না, ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন। কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলা করার জন্য তারা যেই কাজে ভালো, যে মাইরের উপরে আর বাড়ির উপরে, তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল। কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায়। সার্জিস আছে বাইরে, কিন্তু একটা মানুষের পক্ষে, 2-4টা মানুষের পক্ষে কতটুকু সম্ভব? এরকম
বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে, কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত। কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং অন্যান্যরা করছে, দেশবাসী করছে। ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো, এরকম একটা ভয়ঙ্কর রকম সময় যেই উপদেষ্টা মণ্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে, যুক্তরাষ্ট্রের এনজিও, যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে, এখানে কাজ করার মতো, সত্যি কথা বলতে, যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না, মানে হ্যাডামোলা কাউকে দেখছি না। এই যে কত উদাহরণ দেবো, উদাহরণ তো শেষ নাই। লেফটেন্যান্ট জেনারেল আকবর এই প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের করেছে, দেশ থেকে বের করেছে, সে কি এখনো কোনো অপরাধ নাই যে করে নাই। শুধু একটা উদাহরণ দিচ্ছি, সেই 2014 সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল, সীতাকুণ্ডের থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে হত্যা করে তাদেরকে আখাড়ার এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে। এরা আর কি করে নাই? এই প্রাক্তন হাসিনার আমলের সকল ডিজিএফআই এই আয়নাঘরের 1 নাম্বার ক্রিমিনাল। তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে? তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে আয়নাঘর ছিল, তাদের সচক্ষে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে। সুতরাং জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আইনের মানুষ, আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনি তো আইনের শিক্ষক, অনেক ছাত্র বানিয়েছেন। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। ইউ আর denying the justice by delaying it, by delaying the process. Not only that, আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন, যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা। দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও, জনগণরা আপনারা সচেতন হন। আনন্দ করার, খুশি করার, বিজয় গান গাওয়ার সময় এখন নয়। ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই, চারিদিকে প্রতি কর্নারে কর্নারে। তাই হুঁশিয়ার। আমি এই বলে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।